হাতে লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে আমার সামনে বসে থাকা মেয়েটা দেখতে পরীর মতো সুন্দর, কিন্তু আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ মেয়েটা হলো আদরের দুলালি আর আমি হলাম গরিব ঘরের একজন সন্তান। চলেন গুছিয়ে বলি। সকালবেলায় গোসল করে বাহিরে আসতেই শুনলাম ফোনটা বাজতেছে, তাই তাকিয়ে দেখি মায়া। সাথে সাথে রিসিভ করলাম। ওই, তোর এতক্ষণ লাগে ফোন ধরতে? কই ছিলি তুই? আসলে গোসল করতে গিয়েছিলাম। ও হুসেন, তুই কি আজ ভার্সিটিতে আসবি? কেন? আজকে কত তারিখ তা তোর মনে নেই? আজকে 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। আর আজকে তোকে একটা কথা বলবো, তুই চলে আয় তাড়াতাড়ি। কেন, ফোনে বলো। না, তুই আয়, সামনাসামনি বলবো। ওকে। আমি রেডি হয়ে চলে গেলাম আব্বুর দোকানে। চলুন গল্পের পরিচয় পর্বটা শেষ করে ফেলি। আমি আনোয়ার হুসাইন, এবার ভার্সিটিতে পড়ি, পরীক্ষার্থী, মধ্যবিত্ত ঘরের একজন সন্তান। দেখতে হয়তো স্মার্ট, কারণ লোকে তাই বলে। বাবার ছোট একটা মুদির দোকান আছে, যেটা মোটামুটি ভালোই চলে, তাই আমার লেখাপড়ার পাশাপাশি সংসারটাও চলে যায়। তাই আমি এতদূর পর্যন্ত পড়ালেখা করতে পেরেছি। বাবা মায়ের একমাত্র সন্তান, আর আমাকে ঘিরে তাদের সব স্বপ্ন। তাই আমাকে যে করেই হোক ভালো রেজাল্ট করতে হবে। আর যে আমাকে ফোন দিয়ে এতক্ষণ কথা বলল তার নাম সুমাইয়া আক্তার মায়া। বাবা মায়ের টাকার অভাব নেই, তাও আমার মতো একটা ছেলের বেস্ট ফ্রেন্ড। আমি মাঝে মাঝে ভেবে পাই না, কলেজে ফাইনাল পরীক্ষায় ওর সাথে আমার সিট পড়েছিল, তারপর একজন আরেকজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়, তারপর দুজনেই একই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেই। আর তুষার আমার ছোটোবেলার বন্ধু, ওদের অবস্থাও খুবই ভালো, শুধু আমারই অবস্থা খারাপ। তারপরেও আলহামদুলিল্লাহ। তাও কি আর করার, মায়া অনেক জেদি, যা চাই তাই দেওয়া লাগবে, না পেলে পৃথিবীটা উল্টে রেখে দিবে, যা চাইবে তাই পাবে। ওর সাথে বন্ধুত্ব করে ভুল করেছি, একবেলায় না খেলে জোর করে খাওয়াবে, বেশি রাতে অনলাইনে থাকলে মেসেঞ্জারে ঝাড়বে, আর কোনো মেয়ের সাথে কথা বলতেছি দেখলেই সারছে। সব সময় ওর মনের কথাগুলো আমার সাথে শেয়ার করবে, আর সারা দিন ফোন দিয়ে জ্বালাবে, আর যা চায় আমার কাছে আমাকেও দিতে হয় বাধ্য হয়ে। এগুলো গল্পের পরিচয়। এবার গল্পে চলুন। বাবার কাছ থেকে হালকা কিছু টাকা নিয়ে বাসে করে ভার্সিটিতে চলে গেলাম। বাস থেকে নামতেই তুষারের সাথে দেখা। কিরে, আজকে আসতে এত দেরি হলো যে? আরে বলিস না, রাস্তায় অনেক জ্যাম, তাই আসতে একটু দেরি হলো। তোকে কতবার বলেছি আমার সাথে চলে আসতে, কিন্তু তুই কি করিস, বাসে আসিস? আরে বোকা, তুই এত কিছু বুঝবি না, আমার মতো হলে তারপর সব বুঝতি। শালা, আমি কি তোর থেকে আলাদা? না, আছে, সব বাদ দিয়ে চল ক্লাসে। আজকে ক্লাস করবি? কেন? আজকে ইলুইলু দিবস, আর আমাদের কোসি খুকা ক্লাস করবে। আব্বে চুপ কর, আর চল ক্লাসে যাই। ক্লাসে না গিয়ে চল, মায়া পাঠিয়েছে তোকে নিয়ে যেতে। কোথায়? সবাই যেখানে বসে আড্ডা দেয়, ক্যান্টিনে। ও আজকে ফোন দিয়ে বলেছিল কি যেন বলবে, চল যাই। বলে তুষারকে নিয়ে চলে গেলাম ক্যান্টিনে। ক্যান্টিনে ঢুকেই নজর গেল নীল শাড়ি পরে বসে থাকা পরীর দিকে। চমৎকার সেজেছে আজকে, দেখতেও বেশ মায়াবী চেহারা মায়ার। তাই ওর কাছে গিয়ে বললাম, কিরে তুই নাকি কি বলবি বলেছিলি? সোজা হয়ে দাঁড়া আগে, তারপর বলবো। এবার বল। মায়া কোনো কথা না বলে একটু হাঁটু ভেঙে বসে পড়ল। তারপর পিছন থেকে একটা লাল গোলাপ বের করে আমার সামনে ধরে বলল, আই লাভ ইউ হুসাইন। আমি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে। কি বললো ও আমাকে ভালোবাসে? দেখে তো হয়তো সুন্দর হতে পারি, তবে মায়া এখনও জানে না চেহারা দিয়ে যে জীবন চলে না। কি বলবো কিছুই বুঝতেছি না। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আমি কিছু বলছি না দেখে তুষার হালকা করে টোকা দিল। কিরে, কিছু বলছিস না কেন? মায়া ওঠ, সবাই তাকিয়ে আছে। না, তুই আগে রিপ্লাই দে। ওঠ, তারপর বলতেছি। আগে বল, তারপর উঠবো। তুই উঠে বাহিরে আয়, তারপর তোর উত্তর দিব। বলেই লাজুক চোখে তাকিয়ে ওর সামনে থেকে বাহিরে চলে গেলাম। মায়া আর তুষার আমার পিছন পিছন ভার্সিটির বাগানের একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। এবার আমার প্রশ্নের জবাব দে। মায়া পিছন থেকে বলে উঠল, মায়া আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবি? বল। আমার কথা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো প্রশ্ন করবি না, ওকে? আচ্ছা বল। আচ্ছা, প্রতিদিন তুই কত টাকা খরচ করিস বলতো? তুই এই কথা কেন জিজ্ঞেস করছিস? তোকে না বললাম যে কোনো প্রশ্ন না করতে? আচ্ছা, এবার বল তোর প্রতিদিনের খরচ কত? এই ধর 30-40 হাজার টাকা মাত্র। আর দেখ আমার পকেটে মাত্র 577 টাকা। আচ্ছা তুই চলাচল করিস কি দিয়ে? বম।
আর আমি চলাচল করি পাবলিক বাস দিয়ে। হুম, তো তুই এসব আমাকে বলছিস কেন? তোকে বলছি কারণ তোর সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয় না, কারণ আকাশ আর জমিন কখনোই এক হয় না। আমি তোর ফ্রেন্ড হওয়ারও যোগ্য না, তবে ভাগ্যক্রমে হয়ে গেছি। কিন্তু এখন তুই যে সম্পর্কের কথাটা বলছিস না, সেটা কখনো হওয়া সম্ভব না। আমি তোর কথা বুঝতেছি না। না বোঝার কি আছে, দেখ আমি সাধারণ আর তুই অসাধারণ, তাই তোর আর আমার মাঝে বন্ধুত্ব থাকাটাই বেশি হয়ে যায়। আর তুই এখন ভালোবাসিস বলছিস। দেখ না, তুই এমনটা করতে পারিস না আমার সাথে। আমি তোর সাথে কিছুই করতেছি না, সব ভাগ্যের খেল। আর ভাগ্য হয়তো চাই না আমি কাউকে নিয়ে স্বপ্ন দেখি, কারণ আমি মধ্যবিত্ত। দেখ, তুই কি তা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি শুধু তোকে চাই। দেখ পাগলামি করিস না, যা বাসায় যা, গিয়ে ঠান্ডা হয়ে নে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুষার এতক্ষণ দাঁড়িয়ে শুধু আমাদের কথা শুনতেছে আর নির্বাকের মতো আমার দিকে তাকিয়ে আছে। না, কিছুই ঠিক হবে না, তুই ছাড়া কিছুই ঠিক হবে না আমার। তুষার, ওরে একটু বোঝা তো প্লিজ। তুষার এবার হিলকিল করে হাসতে লাগলো। আমি আর মায়া কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকালাম। মায়া, তুই সত্যই একটা বোকা। হুসাইন হয়তো তুই ঠিকই বলেছিস, তবে মায়া তার বোকামের কারণেই আজ এমন পরিস্থিতি হয়েছে। কি বলতে চাইছিস তুই? আমি অনেক কিছুই বলে দিতাম যদি হুসাইন এখানে না থাকতো। মানে? মানে কিছুই না। এখন চল বাসায়। মায়া, তুমিও বাসায় যাও, পরে দেখা হবে। বলে আমাকে নিয়ে চলে আসতে লাগলাম। তুষার এতক্ষণ কি বলল তা মায়া ভাবতে লাগলো, আর আমাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। চলে আসলাম গেটের বাইরে, এসে তুষারকে জিজ্ঞেস করলাম, আমি না থাকলে তুই মায়াকে কি বলতি? আরে, মায়া হলো অবুঝ একটা মেয়ে, ওকে সারাদিন বোঝালেও কাজ হবে না, তাই কথা কাটিয়ে তোকে ওইখান থেকে নিয়ে আসলাম। শালা তুই মানুষ হবি না, থ্যাঙ্কস। ওয়েলকাম। তবে তুষার, ওরে বিকেলে একটু বুঝিয়ে দিস যেন ও আর এরকম কথা না বলে, তাহলে হয়তো বন্ধুত্ব রাখাটাই অসম্ভব হয়ে যাবে। তুষার কি যেন ভাবতে লাগলো। কিছুক্ষণ পরে ওকে বলল, দেখ আবার কোনো প্যাচ করিস না, তোরে দিয়ে বিশ্বাস নাই হারামি। এই চিনলি আমাকে? যা, বিশ্বাস করতে হইব না। যখন মায়ার সাথে কথা বলবো তখন তোকে আমি কল দিব, তুই শুধু কানে লাগিয়ে রাখবি, আর আমার কানে ব্লুটুথ থাকবে। ওরে হারামি, ঠিক আছে। তারপর তুষার বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি গোসল করে খাওয়া দাওয়া করে দুপুরে পরে হালকা একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে ঘুম থেকে উঠে তুষারকে কল দিলাম। তুষার মায়ের সাথে দেখা করার জন্য যাচ্ছে, পাশের একটা রেস্টুরেন্টে মায়াকে ফোন দিয়ে আসতে বলেছে। আমিও ফোন রেখে বসেছিলাম কখন তুষার কল দিবে। আধা ঘন্টা পরে তুষারের কল আসলো, তাই সাথে সাথে রিসিভ করলাম। হুসাইন, মায়া আসতেছে, তুই শুধু চুপ থাকবি, ওকে? ওকে। হাই। আয় বস। তা এখানে ডাকলি কেন? তুই হুসাইনের ব্যাপারে কি সিরিয়াস? হুম। কি আছে ওর মাঝে যে তুই ওর পেছনে লেগে আছিস? কি আছে জানি না, তবে ওকে ছাড়া আমি শূন্য, এতটুকু জানি। দেখ, ও চাই তুই এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করিস না, তাহলে হয়তো ওর সাথে বন্ধুত্বটাও হারাবি। ও বলছে এই কথা? শুন, তুই ওর পরিবেশে কখনো থাকতে পারবি না, তুই ভালো হয় ওর জীবন থেকে সরে দাঁড়া। এই তুষার, তুই তো একটু বোঝ আমাকে, ওকে একটু বোঝা না প্লিজ, তোর পায়ে পড়ি। নিজেকে এখন ফাটা বাঁশের সিপাই পড়ে থাকার মতো লাগতেছে। প্লিজ প্লিজ প্লিজ। তুষার, তুই ওকে আর একটু বোঝা, না হলে ও আবার এসব ভূত চেপে থাকবে। মায়া, তুই এত পাগলামি করিস কেন? দেখ, ও হলো বস্তির ছেলে, ওর সাথে তোর মতো এত বড় ঘরের মেয়েকে মানায় না। তুই এসব বলছিস কেন? বলতেছি কারণ ও ছোট লোক, ওর সাথে তোর যায় না, তাই তুই ওকে ছেড়ে দে। দেখ, রাগ উঠতেছে আমার, ওকে নিয়ে আর যদি এমন কথা শুনি তাহলে তোকে লাথি মারবো বলে দিলাম। ওকে, তুই যেটা ভালো বুঝিস কর, পরে আমাকে বলবি না। ওকে, তুই থাক, আমি গেলাম। তার তুষার মায়াকে আঙ্গুল দিয়ে দেখালে বোঝালো চুপ হয়ে থাকতে। মায়াও কিছু বুঝতে না পেরে চুপ হয়ে বসে রইল। তারপর তুষার আমাকে বলতে লাগলো, হুসাইন, সবই তো শুনলি, আচ্ছা তুই ভেবে দেখ কি করবি। ওকে, রাখি তাহলে। আর ওইদিকে তুষার কান থেকে ব্লুটুথ খুলে টেবিলে রাখলো। তারপর মায়াকে বলল, এবার বুঝলি কেন এতক্ষণ হুসাইনকে পচাইতেছিলাম? ও কি এতক্ষণ সব শুনেছে? হুম। তোদের কি হয়েছে বলবি একটু? কিছুই হয় নাই, তবে তোকে যা বলতেছি তা একটু শুন। বল, কি বলবি? আসলে আমিও চাই তুই হুসাইনেরই হ, কিন্তু হুসাইন সবকিছু ভালোভাবে চিন্তা বিবেচনা করে কথা বলে, তাই আমি ওকে বুঝতে পারি না। তবে এখানে তোরও একটা ভুল আছে। আমার আবার কি ভুল?
তুই হুসাইনকে প্রপোজ করতে গেলি কেন? ওকে আগে নিজে জালে ফাঁসিয়ে তারপর না হয় প্রপোজ করতি, বলদি কোথাকার। ঠিক বলেছিস। আচ্ছা, আগে এটা বল, আঙ্কেল আন্টি জানে যে তুই হুসাইনকে ভালোবাসিস? আমি বলে দিয়েছি আব্বুর মুখে। কি বলেছে আঙ্কেল আন্টি? ওনারা বলেছে আমি যাকেই পছন্দ করি ওনারা তাকেই মেনে নিবে, আর হুসেনকে তো ওনারা আরো আগেই মেনে নেবে। ওকে, তাহলে তুই এর পিছনে লেগে থাক, আমি বাকিটা দেখতেছি। ওকে, প্লিজ ওকে একটু বুঝিয়ে বল যেন রাজি হয়ে যায়। প্লিজ তুষার, প্লিজ। আরে বোকা, বললাম না আমি দেখতেছি। ওকে জালে ফেলে হলেও তোর করে দিব, কথা দিলাম। থ্যাঙ্কস। ওয়েলকাম। জানিস ও এমন আচরণ করবে আমি তা ভাবতেও পারিনি। বলেই মায়া কাঁদো কাঁদো মুখ করে ফেললো। মায়া প্লিজ কাঁদিস না, এটা পাবলিক প্লেস, তুই কানাটা থামা। ওকে। শোন, আমি তোকে কথা দিলাম, হুসাইন তোর হবেই। এখন আমি উঠি, কালকে দেখা হবে। আচ্ছা। বলেই দুজনে বেরিয়ে চলে আসলো। পরের দিন সকালে রেডি হয়ে আবার বাসে করে চলে গেলাম কলেজে। কলেজে এসে তুষারের সাথে দেখা। কিরে মামা, আজকে এত লেট করে আসলি? আজকে একটু কাজ ছিল বাসায়, তাই। তা কি ভাবলি আজকে সারা রাত? দেখ, আমি যতই ভাবি না কেন আমি ওকে জেনে বুঝে জাহান্নামে আনতে পারি না। আচ্ছা, তুই আমাকে একটু বলবি যে ওকে মেনে নিতে সমস্যা কোথায়? সমস্যাটা অনেক জায়গায়। দেখ, ও আমার ফ্যামিলিতে এসে নিজেকে মানিয়ে নিতে পারবে না, ওর জীবনটা তেজপাতা হয়ে যাবে, তা কি তুই বুঝিস? দেখ, ও হয়তো তোর জন্য সব করতে পারে, ও হয়তো তোর ফ্যামিলির সাথে নিজেকে মানিয়ে নিতেও পারবে। প্লিজ এখন এমন হাস্যকর কথা বলিস না, প্লিজ, এখন হাসতে পারবো না। এখানে হাসির কি বললাম? আচ্ছা তুষার, তুই আমাকে কিছু প্রশ্নের জবাব দে তো। বল। যে মেয়ে নিজের হাতে কফি বানিয়ে খায় না সে নাকি আবার আমাদের সংসারে সব কাজ করবে? এটা কখনো সম্ভব না। আর আমাদের এত টাকা নেই যে ওর জন্য আমি কাজের বুয়া রাখবো। তুষার এবার চুপ হয়ে গেল আর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শোন, আবেগটা থাকে কিছুদিন, তারপর সব কিছু শেষ হয়ে যায়। থাক, তোকে এসব বলেও লাভ নেই, তুই কি কখনো বুঝবি না? চল এবার ক্লাসে যাই। ক্লাসে পরে যাব, চল আগে মায়ের সাথে দেখা করে আসি। তুই যা, আমি গেলাম ক্লাসে। না হলে আবার আমাকে দেখলেই শুরু হয়ে যাবে ওর সেই পাগলামিটা। তুই আয়, আমি আসি না। ওকে চল। বলেই দুজনে চলে গেলাম বাগানে, কারণ মন খারাপের সময় মায়া এখানেই এসে বসে থাকে। গিয়ে দেখি ও পুকুরের দিকে মুখ করে বসে আছে, তাই পিছন থেকে তুষার ডাকলো মায়াকে। কিরে মায়া, তুই এখনো এখানে বসে আছিস? দেখ কে এসেছে। আমাদের কথা শুনে মায়া তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেললো, তারপর আমাদের দিকে ফিরে তাকালো। কিরে মায়া, তুই কান্না করতেছিলি নাকি? আরে না, আয় বস। আমাদের আর মিথ্যা বলিস না, আমি সবই জানি। আরে না হুসাইন, আয় বস। আমি গিয়ে একটু দূরত্ব রেখে বসলাম, আর তুষার এসে আমাদের মাঝখানে বসে গেল। বল, এখন কি নিয়ে গল্প করা যায়? জানি না। ও আচ্ছা, তোদের দুজনকে এখানে আসার আসল কারণ কি জানিস? তুষারের মুখে এমন কথা শুনে আমি অবাক হলাম, তাই ওর দিকে ঘাড় বাঁকা করে তাকালাম। শোন, তোরা দুজন মিলে মুজিবনগর পার্কে যা, তাহলে ভালো হবে। না হলে এভাবে চুপচাপ আর দুজনকে থাকতে হবে না। দেখ, ও যে কথা বলতেছে সেটা কখনোই সম্ভব না। আমি জানতে চাই কেন সম্ভব না? কারণ আমি তোর যোগ্য না। কেন, তোর কিসের অভাব? লেখাপড়ায় ভালো, স্মার্ট, আর মনের দিক থেকে তো তুই বেস্ট। আর ভবিষ্যতে তুই তোর ট্যালেন্ট দিয়ে যে কোনো ভালো বড় চাকরি পেতে পারিস, তাহলে আর সমস্যা কোথায়? তুই আমার বড় চাকরি পাওয়ার কথা বলতেছিস? সেটা পাওয়ার জন্য যে ঘুষ লাগে তা কি তুই জানিস? আর যদিও ভাগ্যক্রমে পেয়েও যায় তাহলে স্যালারি কত হবে? বেশি হলে 1 লক্ষ টাকা, তাতে তা একদিনের মার্কেটের টাকা। আর সারা মাস কি তুই না খেয়ে থাকবি? তোর মেকআপ আর অন্যান্য খরচগুলো না হয় বাদই দিলাম। দেখ, আমি একদম ভালো হয়ে যাব, আমার এত কিছু লাগবে না, শুধু তুই হলেই চলবে। দেখ মায়া, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি জানি তুই আবেগের বশে অনেক কিছু করতে পারিস, কিন্তু যখন বাস্তবতার সামনে এসে দাঁড়ায় না তখন আবেগ পালিয়ে যায়। তাই বলছি, পাগলামি করিস না। দেখ, আমাকে এত বোঝাতে আসবি না, আমি তোকে চাই ব্যাস।
দেখ, একটু বোঝার চেষ্টা কর। তুই মধ্যবিত্তদের মতো করে বাঁচতে পারবি না। তুই পারবি না শুধু ভাত মাছ আর ডাল দিয়ে বেলা পার করতে। তুই পারবি না 300-400 টাকা হাত খরচ নিয়ে দিন পার করতে। এই হাত খরচ থেকে টাকা বাঁচিয়ে আব্বু আম্মুর জন্য কিছু গিফট দেওয়া। তুই পারবি না 2-3টা শাড়ি দিয়ে মাস পার করতে। তুই পারবি না বাসে সবার সাথে চাপাচাপি করে ভার্সিটিতে আসতে। তুই পারবি না ভোরবেলায় উঠে বাসায় সবার জন্য নাস্তা রেডি করা আর সারাদিন গাধা মতো খাটা। তুই পারবি না সবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নগুলো কুরবানি দিতে। তাই বলতেছি, তোর জন্য ভালো হবে তুই নিজের লেভেলের একটা ছেলেকে বিয়ে করে নিজের সব স্বপ্ন পূরণ কর। লাইফটা আরামে পার করে দিতে পারবি। আর আমাকে বিয়ে করলে তুই জিন্দালাশ হয়ে যাবি। তখন আফসোস হবে, কারণ বাস্তবতা মৃত্যুর চেয়েও কঠিন, যার সামনে তুই এখনো করিসনি। আমি সব করতে পারবো তোর জন্য। এবার রাগটা আমার মাথার উপর উঠে গেল, তাই নিজেকে আর সামলাতে পারলাম না। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম ওর গালে। মায়া চর খেয়ে অবাক হয়ে গেল। আর এতক্ষণ আমাদের কথা শুনতেছিল। তুষারও চমকে উঠল। ওই পাগল, তোকে বোঝাই, তোর মাথায় ঢুকে না যে আবেগ দিয়ে সব হয় না। বাস্তবতায় নিজেকে সামলাতে পারবি না তুই। যা বলতেছি তাই কর। মায়ার চোখ দিয়ে সমানে পানি পড়তে লাগলো। আর তখনই তুষার সেখান থেকে আমাকে টেনে নিয়ে আসলো আর মায়াকে বলল, মায়া, তুই দাঁড়া, আমি আসতেছি। তুষার বলে আমাকে বাহিরে নিয়ে আসলো। ছাড় আমাকে, পাগলাটাকে বুঝাই, এক ফোঁটা যদি বুঝতো। নিজেকে শেষ করার ফোন দিয়ে আটতেছে আর কিছুই না। আচ্ছা, তুই ঠান্ডা হ, আমি দেখতেছি কি করা যায়। বোঝা ওকে, না হলে পরে ওর গলা টিপে মেরে ফেলবো বলে দিলাম। এই, তুই গাড়িতে বস, আমি মায়া বুঝিয়ে আসতেছি। বলেই তুষার চলে গেল ভিতরে। ভিতরে গিয়ে তুষার দেখলো মায়া এখনো কাঁদতেছে। মায়া, কাঁদিস না। দেখলি তো ও কেমনটা করলো। কি হয় আমাকে একটু ভালোবাসলে? দোষ তোর না, দোষ হলো সুমায়ার। মায়া এবার কান্না থামিয়ে তুষারের দিকে তাকালো। সুমাইয়া কে? হুসাইন, তোকে কখনো সুমায়ার কথা বলেনি? না, কে সুমাইয়া? তাহলে শোন, আমরা দুজন তখন ক্লাস 10-এ পড়তাম। হুসাইন ক্লাসের ভালো ছাত্র ছিল এবং খুব ভালো গল্প লিখত। অনেক মেয়ে গল্প পড়ে প্রেমে পড়ে যাইতো। তার মধ্যে হঠাৎ একটি আইডি থেকে SMS আসে হুসাইনের গল্প লেখা পেজে। কি ছিল সেই SMS এ? তুই চুপ করে শুন, কোনো কথা বলবি না। বল। হুসাইন প্রতি গল্পের শুরুতে লিখে দিত, অনুমতি ছাড়া কপি করা নিষিদ্ধ। তাই সুমায়া SMS দেয়, লেখক সাহেব, আপনার একটি গল্প কপি করব, যদি অনুমতি দেন। অবশ্যই গল্প কপি করতে পারেন, কিন্তু কিছু শর্ত আছে। কি সত্য বলেন? প্রথমত, লেখকের জায়গায় আমার নাম এবং শেষে পেজ লিঙ্ক দিতে হবে। আচ্ছা। কোন গল্প কপি করবেন? সিনিয়র আপুর সাথে প্রেম সিজন। ওকে, আপনার বাসা কোথায় জানতে পারি? চুয়াডাঙ্গা। আপনার? মেহেরপুর। এইভাবে কথা বলতো। বলতে বলতে সুমায়ার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল হুসাইনের। তারপর একদিন হুসাইন আমাকে এসে বলে, আমি সত্যিই সুমায়াকে ভালোবেসে ফেলেছি। তখন আমি হুসাইনকে বললাম প্রপোজ করতে। সুমায়াকে যেই ভাবা সেই কাজ, হুসাইন গিয়ে প্রপোজ করে। সুমায়াও গ্রহণ করে নেয়। আস্তে আস্তে সুমায়ার প্রতি ভালোবাসা বেড়ে যায়। সুমায়ার সাথে ভিডিও কলে কথা বলতো। তার পিক সব জায়গায় সেট করে রাখতো। এক কথায় সুমায়াকে পাগলের মতো ভালোবাসতো। এইভাবে 2 মাস কেটে গেল। একদিন হুসাইন সুমায়াকে বলল, এই সুমাইয়া, তুমি কয়দিন ধরে আমাকে ইগনোর করছো কেন? আমাকে ভুলে যাও, আম্মু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো? তোমার বিয়ে ঠিক হয়েছে, তাহলে আমার কি হবে? তুমি প্লিজ আমাকে ভুলে যাও। আচ্ছা, তোমার হবু স্বামী নিয়ে সুখে থাকো। কিছুক্ষণ পরে হুসাইন আমার কাছে আসে। আমার সাথে এমন হওয়ার ছিল। কি হয়েছে? সুমাইয়া বলল, আপনাদের তো বললাম, তাই দ্বিতীয়বার লিখলাম না। আচ্ছা, তুই সুমায়াকে গুলো বলবি, পরে যদি ভুল বোঝে? পরে দেখা যাবে। হুসাইন আমার কাছ থেকে বাসায় গিয়ে সুমায়াকে ফোন দেয়। ফোন রিসিভ করার পরে, কি হয়েছে? তোমাকে নিষেধ করার পরেও কেন ফোন দাও? আর ফোন দিব না। একটি কথা শুনো। কি হয়েছে? তাড়াতাড়ি বলো যত সম্ভব। আমাকে বিয়ে করবে? কিভাবে? পালিয়ে। জীবনেও না। তুমি যদি আমার সাথে বিয়ে না করলে তোমার যত পিক আছে ফেসবুকে ভাইরাল করব। এই মানুষকে আমি ভালোবেসেছিলাম আর তোমাকে বিশ্বাস করে সব করেছি, পিক দিয়েছি, আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ এমন করো না। তুমি আমাকে আর ফোন দিবে না। যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো, আর ফোন দিবে না। তুমি সুখী হও সেই দোয়া করি। সেই রাতে হুসাইন আমাদের আড্ডাখানায় এসে বলে, তোর বুদ্ধিতে কাজ হলো না। কি বলেছে? আমি যদি তাকে ভালোবেসে থাকি তাহলে তাকে যেন ফোন না দেই। আচ্ছা, একটি আইডিয়া আছে। থাক তোর আইডিয়া, আমি বাসায় যাচ্ছি। হুসাইন বাসায় যখন যাচ্ছিল আমার কেমন সন্দেহ হলো।
তাই আমিও ওর পিছু নিলাম। তারপর কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দেখি বিষের বোতল বের করে হুসাইন মুখে দিতে যাচ্ছে। সাথে সাথে আমি গিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিলাম আর বলতে লাগলাম, দোস্ত তুই একটি মেয়ের জন্য বিষ খেতে যাচ্ছিস? আমাকে মরতে দে তুষার, তুই সামনে থেকে সর। দোস্ত তুই যদি মরে যাস সেই মেয়ে ঠিকই সুখে থাকবে, কিন্তু তোর মা বোন বাবাকে কে দেখবে? হুসাইন নিশ্চুপ। আমার মাথায় হাত দিয়ে বল, আর কোনোদিন আত্মহত্যা করবি না? আচ্ছা, আর করবো না। এই ছিল হুসাইন আর সুমায়ের প্রেম কাহিনী। বুঝতে পারলে মায়া? এখন আমি কি করব বল। আর কিছুদিন ওর পিছনে লেগে থাক, না হলে পরে দেখা যাবে। ওকে। তুই থাক, হুসাইন গাড়িতে বসে আছে, আমি যাই। তারপর তুষার আবার ফিরে আসলো। কিরে এতক্ষণ কি করলি? এই তো একটু বুঝতে সময় লাগলো। ও আজকে আর ক্লাস করবো না, বাসায় চলে যাব। শালার মুডটাই নষ্ট করে দিল। ওকে চল। বলে তুষার আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসলো। এভাবে কয়েকদিন চলে গেল। আর মায়া পাগলের মতো আমার পিছনে পড়েছিল, কিন্তু আমি বারে বারে সেই একই কথা। মায়াকে যাই বলি না কেন ও সব কিছু স্বাভাবিকভাবে নেয় আর পাগলের মতো পিছে পড়ে আছে। এক সকাল আমি কলেজে এসে তুষারের সাথে দেখা করলাম। তারপর ক্লাসে যাওয়ার সময় দেখা হয় মায়ার সাথে। হাই জানু, কেমন আছো? দেখ মায়া, আমি আগেও তোকে বলেছি যে আমাকে এভাবে রাগাবি না, সেটা নিয়ে বাড়াবাড়ি সম্ভব না। কোনটা সম্ভব না? তুই কখনো আমাদের মতো চলতে পারবি না, তাই তুই আমার পিছনে আসিস না প্লিজ। আমি তোমার জন্য সব করতে পারবো। কি করতে পারবি তুই বল আমাকে। তুমি যা বলবে সব করতে পারবো, একবার বলে তো দেখো। সব করবি তাই না? তাহলে চল। বলেই আমি মায়ের হাত ধরে টেনে ভার্সিটির বাহিরে নিয়ে আসলো। জানু, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আগে যাই তারপরে বুঝতে পারবি, আগে চল। তুষার গাড়ি স্টার্ট দে। তুষার গিয়ে গাড়ি স্টার্ট করলো। তারপর মায়াকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। তারপর মায়াকে নিয়ে ভিতরে গেলাম, গিয়ে আম্মুকে ডাকলাম। কি রে, এভাবে ডাকছিস কেন? কি করতেছো তুমি? রান্না করতেছি। তুমি গিয়ে রুমে রেস্ট করো, এখন মায়া রান্না করবে। ওই, তোর মাথা ঠিক আছে? ও কেন রান্না করতে যাবে? ও কি রান্না করতে জানে নাকি? ও নাকি আমার জন্য সব করতে পারবে। তা কিছুদিন আমাদের সংসারের কাজ করুক, তাহলেই ওর সব আবেগ জানালা দিয়ে পালাবে। চুপ থাক তুই। মা, তুমি যাও, গিয়ে রেস্ট করো, আর না খেয়ে যাবে না কিন্তু। আর ওই তুষার, তুই দাঁড়িয়ে কি দেখছিস? মায়াকে নিয়ে যা রুমে। আম্মু তুমি একটু চুপ থাকবে আর সরো তুমি। নাও, আজকে দুপুরে সব কাজ তুমি করবে। আর আম্মু তুমি ভুলেও হেল্প করতে আসবে না বলে দিলাম। ওই, তুই কি করছিস এসব? ভূত নামাইতেছি। কিসের ভূত? প্রেমের ভূত। তুমি এত সব বুঝবে না, তুমি রুমে যাও। আবার মায়ের এখানে চলে আসলাম। কি হলো, রান্না করো। মায়া আমার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। কি হলো, রান্না করো। সব না করতে পারবি? তাহলে কর আজ থেকে আমাদের সংসারের সব কাজ। মায়া আবার কান্না শুরু করলো, তাই আমি তুষারকে নিয়ে টিভি দেখতে বসে গেলাম। আর দুজনে হাসতে লাগলাম। কিছুক্ষণ পর মায়া আসলো। খাবার রেডি, চলো খাবে। আমি কিছুটা অবাক হলাম, তাও ওকে বুঝতে না দিয়ে বললাম, খাবার রেডি করো, আমরা আসতেছি। ওকে জানু। রাগী মুখ নিয়ে রুমে গেলাম। গিয়ে তুষার আর আমি ফ্রেশ হলাম। তারপর আম্মুকে ফ্রেশ হতে বললাম। আব্বু চলে আসলো। তারপর সবাই মিলে খেতে বসলাম। খাবার মুখে দিয়ে অবাক হয়ে গেলাম, ভালোই রান্না করছে। সবাই দেখলাম খাবারের প্রশংসা করতেছে, আর সেই প্রশংসাগুলো আমার গায়ে কাটা হয়ে বিঁধতেছিল। তাই খাবার রেখে উঠে চলে গেলাম। গিয়ে ফোন টিপতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ রুমে কেউ আসার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি মায়া হাতে খাবারের প্লেট। কি হলো, না খেয়ে চলে আসলে কেন? খেতে মন চাইতেছে না তাই। ওলে আমার পিচ্চি বড়টা বলে কি, বুঝ আমার হাতে খাবে বলে এইভাবে না খেয়ে চলে এসেছে। ওই ঢংটা একটু কম করবি। আচ্ছা নাও, এবার লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। মুখের সামনে লোকমা ধরে বলল, না তুই খা, তোর খাবার আমি খাবো না। প্লিজ খেয়ে নাও। না বললাম না। প্লিজ জানো, প্লিজ। খাবারের উপর রাগ করে থাকতে নেই। আমার খিদে নেই। প্লিজ খেয়ে নাও। না বললাম তো। তারপর মায়া যা করলো তাতে আমি পুরো অবাক হয়ে গেলাম। মায়া আমার গালে চড় বসিয়ে দিল। বলছি খা। বলেই মুখে ভাত পুড়ে দিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম আর ভাত খেতে লাগলাম। সোজা করে বলতেছি কানে যায় না, এবার বাঁকা করেই ছাড়লি। ভালো করে বললে কথা শুনবি, না হলে রাত্রি মেরে কথা শোনাবো, মনে রাখিস।
এসব বলতেছিল আর আমাকে ভাত খাইয়ে দিতে লাগলো, আর আমি শান্ত ছেলের মতো খেতে লাগলাম। হঠাৎ দরজার দিকে নজর যেতে দেখলাম তুষার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। শালা, এসবের কারণে তুই দায়ী। আমি আবার কি করলাম? তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? এই যে তোর বউ তোকে খাইয়ে দিতেছে, সেটা দেখতেছিলাম। ওই আমি বিয়ে করলাম কবে? তা তো জানি না, তবে এত আদর করে বউ আর মা বাদে কে খাওয়ায় বল? তুই গেলি না, এখন গ্লাস দিয়ে মারবো। বলে গ্লাসটা হাতে নিলাম আর তুষার চলে গেল, আর এদিকে মায়া আমাকে খাইয়ে দিয়ে সব কিছু ঠিকঠাক গুছিয়ে ফেললো। প্লেট নিয়ে বাহিরে যাওয়ার আগে আমার গালে একটা কিস করে চলে গেল। আমি অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর আবার মায়া রুমে আসলো। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? আমি রাগে কোনো কথাই বললাম না। ও লে, বাবুটা রাগ করেছে রে। রাগ করো না প্লিজ। আমি তাও কিছুই বললাম না। আসো আমি ঘুম পাড়িয়ে দিই। না, আমি এখন ঘুমাবো না। তাহলে আমাকে এখন আদর করো একটু। না, আমি এখন ঘুমাবো। এখন না বললে ঘুমাবে না? এখন ঘুম পেয়েছে তাই ঘুমাবো। ওলে, আমার বরটা তো দেখে অনেক অভিমানী। ওই তোমার বরকে? আমার সামনে যে বসে আছে সে। আমি কারো বর না, আমি এখনো বিয়ে করিনি, তাই এই নামই ডাকবি না। ওলে, এত অভিমান আমার বরের। আর কিউট লাগে অভিমান করলে। তা আজকে না আসলে দেখতেই পেতাম না। ধুর, বলে শুয়ে পড়লাম। আর মায়া মাথার কাছে বসে মাথায় হাত বুলাতে লাগলো। তাই কিছুক্ষণের মাঝে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। ঘুম ভাঙলো সন্ধ্যায়। আশেপাশে তাকিয়ে দেখি মায়া নেই। তাই উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে দেখলাম তাও নেই। যাক, শান্তি হলো মনটা। কিছুক্ষণ পর আম্মু তার রুম থেকে বেরোলো। আম্মু, বোমটা কই? বোমকে? মায়া কই? মায়া তো চলে গেছে। তাই নাকি? কখন? অনেকক্ষণই তো হলো। যাক, বুঝছে তাহলে আপদ বিদায় হয়েছে। ওই, তুই মেয়েটার সাথে এমন করলি কেন? আম্মু, তুমি এত... এখন আবার কে এলো? দেখো গিয়ে। বলে আম্মুকে দরজা খুলে দিল। দরজা খুলতে আমি চমকে গেলাম। মায়া এসেছে, তাও হাতে ব্যাগ আর টেডি বিয়ার নিয়ে। মনে হয় একবারের জন্য চলে এসেছে। আরে মা, আয় আয় বলেই বাসায় ঢুকে গেল। ওই, তুই আবার আসলি কেন? এটা এখন আমার বাড়ি। আমার যখন মন চায় তখন আসবো, তাতে তোমার কি? এটা তো আমার বাড়ি, তোর হলো কবে থেকে? যা তোমার তাই তো আমার, কারণ তুমিই তো আমার স্বামী। দেখ মায়া, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তুই চুপ থাক। ওকে, আমিও দেখবো তুই এখানে কিভাবে থাকিস। ওকে। আমি রাগ করে বেরিয়ে গেলাম বাসা থেকে। ফোন দিলাম তুষারকে। কিরে, তুই কই? বাসায় কেন? এখনই মুজিবনগর পার্কে আয়, কথা আছে। কিছুক্ষণের মধ্যেই তুষার চলে আসলো। তারপর ওকে সব খুলে বললাম। তো এখন কি করবি? আঙ্কেল আন্টির কাছে যাব, ওনাদের বুঝিয়ে বললে ওনারা গিয়ে ওকে নিয়ে আসবে। ওকে, যেমন তোর ইচ্ছা। চল, এখনই যাব। এখন? চল। ওকে। বলেই দুজনে চলে গেলাম মায়াদের বাসায়। আঙ্কেল কেমন আছেন? ভালোই। তা তোমার কি খবর? এতই তো ভালোই, তবে আপনার সাথে আমার কথা আছে। কি কথা বলো? আঙ্কেল, মায়া এসব কি শুরু করেছে? আর আপনারাও ওকে কিছুই বলতেছেন না? তুমি জানো না ও কি রকম? ওর বোঝানোর মতো কেউ আছে নাকি? অন্য ব্যাপারে হলে ওকে ছিল, কিন্তু এটা তো ওর লাইফের প্রশ্ন। এখন না বললে কি হবে? ও যা করতেছে তাতে ভুল কি? আপনিও এই কথাই বলতেছেন? দেখো, আমার মেয়ের ভালো সে নিজেই বুঝে, তাই এখানে আর আমরা কি বলবো? তাই বলে মেনে নাও মায়াকে। আমরা আমাদের সব সম্পত্তি তোমার নামে লিখে দিব। তুষারোট, বুঝে গেছি কামারের দোকানে কোরআন পড়ে লাভ নেই। বলেই চলে আসলাম সেখান থেকে। তারপর আবার সেই পার্কে এসে বসলাম। আচ্ছা রে, তুই কি বলতো? মেনে নে মায়াকে। আরে তুই একই কথা বলতেছিস? কি সমস্যা বল আমাকে। আরে আবেগ পরে এসব করতেছে, কিছুদিন পর শেষ হয়ে গেলে তখন সব সমস্যা শুরু হবে। এসব কিছুই হবে না, ও তোকে মন থেকে ভালোবাসে। না, এটা ওর আবেগই। তুই দেখতে থাক, আরও কিছুদিন পার হলেই দেখবি ওর সব কিছু শেষ হয়ে গেছে। ওকে দেখ তুই, তবে আমি শিওর ও তোর জন্য সব করবে আর তোকে পেয়েই ছাড়বে। তোরও মাথা নষ্ট হয়ে গেছে, এখন চল বাসায়।
বলেই তুষার আমাকে বাসায় নামিয়ে দিয়ে সে চলে গেল। আসতে এত লেট হলো যে? এমনি। আর তুই এখনো এই বাড়িতে কি করছিস? এমনি। আমার উত্তর আমাকে রিপ্লে করছিস? ভালো। এখন তাড়াতাড়ি এসে ফ্রেশ হয়ে নাও। খাবে? না, আমার খিদে নেই। খেতে আয় বলছি। আসতেছি। আর দেখি মায়া হাসতেছে। কিছু না বলে চলে গেলাম ভেতরে। আমি বুঝি না ওর পাগলামিতে সবাই এভাবে সাই দিতেছে কেন। ওরা পাগল না, আমি পাগল, এটাই বুঝতেছি না। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে আসলাম। মায়া রুমে আসলো, এসে আমার পাশে বসে পড়লো। কি সাহেব, আজকে এত কিউট লাগতেছে কেন আপনাকে? পাম দিস না প্লিজ। সত্যি বলতেছি, সত্যি আজকে মাশাল্লাহ। সরে বসে এখান থেকে, আমার মাথা ব্যথা করতেছে। তাহলে তুই শুয়ে পড়, আমি তোর মাথায় মলম দিয়ে দিচ্ছি। লাগবে না, তুই যা তাহলেই হবে। ওকে, তবে রাতে পালাবা কই জানো? রাতে পালাবো কেন? কারণ রাতে তুমি আর আমি এক খাটে থাকবো। কি তোর মাথা ঠিক আছে? ঠিক আছে। তাই তো রাতে আমি আমার স্বামীর সাথে এক খাটে থাকবো। মায়া এদিকে আয়। কেন? আয় না প্লিজ। বল। আমার পাশে বসে গেল। মায়া তুই না লক্ষ্মী মেয়ে, এমন পাগলামি কেন করতেছিস? দেখ, তোকে তোর থেকে বেশি আমি বুঝি, তাই তোর ভালোর জন্যই বলতেছি। একটা ভালো বড়লোক ছেলে দেখে বিয়ে করে সুখের সংসার কর, আর এতে তোর ভালোই হবে। আমি আমার ভালোটা বুঝি, তাই প্লিজ আমাকে জ্ঞান দিতে এসো না প্লিজ, জানো? মায়া তুই আমার কথাটা রাখ প্লিজ। ওই, তুই গুরুজনদের মতো এইভাবে বলছিস কেন? দেখ, আমি জানি এটা তোর আবেগ, তাই আবেগটা সামলা, আর তুই নিজেও একটু চালাক হ। বোকামি করে পরে জীবনটা শেষ হবে তোর। আমার হবে তাতে তোমার কি? এখন চুপ থাকো, না হলে কিস দিয়ে মুখ অফ করিয়ে দিব, বলে দিলাম। ওকে, কিন্তু আমাকে পাবি না, এটা বলে দিলাম। আচ্ছা, আমিও দেখবো তুমি কিভাবে নিজেকে ধরে রাখো। ওকে। মায়া ঢ্যাং ঢ্যাং করে রুম থেকে বেরিয়ে গেল, আর আমি মোবাইলটা হাতে নিয়ে টিপতে লাগলাম আর গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর মায়া আবার আসলো। জানো, খাবে না? না, বাহির থেকে খেয়ে এসেছি। মিথ্যা বলো কেন? আমি জানি তুমি আজকে আমাদের বাসায় গিয়েছিলে, সেখান থেকে মুজিবনগর পার্কে গিয়ে টাইম পাস করে বাসায় চলে এসেছো। তোকে এসব কে বললো? অর্ধেকটা আব্বু আর অর্ধেকটা তুষার। ও, আমার পেটে ক্ষুধা নেই? আসবি তুই নাকি আবার মারতে হবে, কোনটা? যাব না আমি, যা তুই। তুই যাবি না তো 14 গোষ্ঠী যাবে। বলে কলার ধরে টান দিয়ে খাট থেকে নামিয়ে নিচে চলে গেল। মায়ের সাহস দেখে আমি অবাক হলাম। কি সাহস মেয়েটার! তাও খেয়ে দিয়ে উপরে চলে আসলাম। কিছুক্ষণ পর মায়া হাসতে হাসতে রুমে ঢুকলো আর আমার পাশে বসে গেল। কি হলো, এভাবে হাসছিস কেন? আমার বাবুটা রাগ করেছে আমার উপর, তাই না? তুই যা অন্য রুমে, আমি এখন ঘুমাবো। আমি যাব কেন? তাহলে তুই থাক, আমি গেলাম। বলে বাহির হতে যাব, তখনই মায়া আমার হাতটা ধরে ফেললো। কই যাও চান্দু? তুই থাক, আমি গেলাম পাশের রুমে। বউ থাকবে এক রুমে আর স্বামী থাকবে আরেক রুমে, তা তো হবে না। বলে একটানে খাটে ফেলে দিল, তারপর ওর ওড়না দিয়ে আমার হাত পা বেঁধে ফেললো। ওই, তুই হাত পা বাঁধলি কেন? তুমি যেন অন্য রুমে না যেতে পারো। তোর মতলবটা কি বলতো? পাগলটার বুকে মাথা রেখে ঘুমাবো। ওই, আমি পাগল? তুমি আমার পাগল আর আমি তোমার পাগলি। ছাড় আমাকে, আমি কারোর পাগল হতে পারবো না। আজকে কোনো ছাড়াছাড়ি নেই, একেবারে সকালে ছাড়বো তোমাকে কলিজা। দেখ, পাগলামি করিস না। পাগলামি করে ভালোবাসা হয় না। কিভাবে ভালোবাসতে তা আমি ভালোভাবে জানি। আচ্ছা, আমি অন্য রুমে যাব না, এবার বাঁধনটা খুলে দে। ওয়াদা দে যে বাঁধন খুলে দিলে তুই আমাকে তোর বুকে মাথা রেখে ঘুমাতে দিবি আর অন্য রুমেও যাবি না। আচ্ছা, ওয়াদা দিলাম। আরও একটা ওয়াদা দিতে হবে। কি ওয়াদা? বেশি না, তোর বুকে যখন মাথা রাখবো তখন তুই আমাকে শক্ত করে জড়িয়ে ধরবি। আমি পারবো না। তাহলে আর কি, সারা রাত এভাবেই পড়ে থাক। দেখ, তুই যেটা বলতেছিস সেটা কিন্তু ইসলামের দৃষ্টিতে পাপ। ওরে আমার ইসলামিক জামাই রে, আপনি এত বুঝতে কে বলেছে? দেখ, ছাড় আমাকে। তাহলে আমাকে ওয়াদা দে, যেগুলো বলছি সেগুলো করবি। কখনোই না। তাহলে আমিও সরি। বলেই মায়া আমার বুকে মাথা রেখে শুয়ে গেল। আমিও ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। মাঝরাতে সজাগ হয়ে গেলাম। তাকিয়ে দেখি হাতের বাঁধনটা খোলা, আর আমি মায়াকে জড়িয়ে ধরে আছি। তাই তাড়াতাড়ি ওকে ছেড়ে দিলাম আর ওর মায়াবী মুখটা দেখতে লাগলাম।
আসলে অনেক মায়াবী ওর মুখটা, কিন্তু এই মুখের হাসিটা সারা জীবন থাকবে না যদি এই বাড়িতে বউ হয়ে আসে। কিন্তু ও তো এটা বুঝতেই চাইতেছে না। পাগল মেয়ে একটা। বুঝ কবে যেন হবে আল্লাহই জানে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে মায়ার ডাকে ঘুম ভাঙলো। কি হলো, ডাকছিস কেন? উঠে চা খেয়ে আমাকে উদ্ধার করেন। খাবো না আমি। আর তুই যা, এখন আমি ঘুমাবো। এই উঠ বলছি, না হলে পানি এনে গায়ে ঢেলে দিব। বাসায় এসে টর্চার শুরু করে দিয়েছিস। আর যদি তোকে বিয়ে করি তাহলে কি করবি আল্লাহ জানে। তাই আর যাই হোক না কেন, তোকে তো আমি বিয়ে করব না। সেটা পরে দেখবো, এখন উঠ তাড়াতাড়ি। উঠতেছি। গুড বয়। এখন তাড়াতাড়ি করে চা খেয়ে উঠে বাজারে যাও। তুই এভাবে অর্ডার করছিস কেন? কারণ আমি এই বাড়ির বউ, আর তোর কলিজা। আমি মানি না। তুই না মানলে কি হইব? আব্বু আম্মু তো মেনে নিয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। তোকে নিয়ে সংসার কে করবে? তুই? আমার তো ঠেকা পড়ছে যে তোকে নিয়ে সংসার করতে হবে। দুনিয়াতে আর কোনো মেয়ে নাই। তুই আমাকে নিয়ে সংসার করবি, আর কাউকে নিয়ে স্বপ্ন দেখলে তোকে মারবো প্রথমে, তারপর নিজে মরবো, মনে রাখিস। তোকে দিয়ে সম্ভব? কি সম্ভব? মানুষ মারা তোকে দিয়ে সম্ভব? ওই চুপ করে চা খা আর তাড়াতাড়ি বাজারে যা। বলেই চা খেয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম বাজারে। বাজার করে বাসায় এসে আম্মুর কাছে ব্যাগ দিয়ে হাত পা ধোয়ার জন্য ওয়াশরুমে যেতেই চমকে গেলাম। মায়া কাপড় ধুইতেছে আর কেমন যেন অগোছালো হয়ে বসে আছে। বন্ধুত্ব থেকে প্রেমের এটাই শেষ নয়। ওকে দেখে আমি আর হাসি থামাতে পারলাম না, তাই হো হো করে হেসে উঠলাম। কি হলো, হাসছিস কেন? তোকে দেখে। কেন? এই যে এত বড় লোকের মেয়ে হয়ে যে কাপড় কাচতেছিস, আর তাও কেমন অগোছালো হয়ে পাগলের মতো। ওই আমি এখন বড় লোকের মেয়ে না? তাহলে তুই কি? আমি হুসাইনের বউ, আর এই বাড়ির লক্ষ্মী বউ। ওরে খোদাই, পাগলের একটু বুঝ দাও। বুঝ আমার আছে, তা তুই এখানে কেন? হাত পা ধুতে এসেছি। সত্যি বলছিস নাকি আমাকে দেখতে চলে এসেছিস? পেতনি দেখার আমার এত শখ নাই, শর্ট তুই। বলেই হাত পা ধুয়ে বাহিরে আসতে যাব, তখনই মায়া টেনে ধরলো পিছন থেকে আর দেয়ালের সাথে চাপিয়ে ধরলো। কি হলো, এভাবে টেনে আছিস কেন? তুই একটু হেসে কথা বললে কি হয়? অনেক কিছুই হয়, ছাড় আমাকে। না, তুই এখন আমাকে একটু আদর করবি, না হলে দেখেছিস তুই এখন কোথায় আছিস। আমি তাকিয়ে দেখি মাথার উপরে ঝর্ণার লাইনটা। তারপর মায়া আবার বলতে লাগলো, ঝর্ণাটা ছাড়লেই দুজনে ভিজে যাব, তাই আদর করা ছাড়া কোনো উপায় তোর কাছে নেই। বলেই মায়া আমার এতটা কাছে চলে এসেছে যে আমাদের মাঝে বিন্দুমাত্র গ্যাপ নেই। দেখ, এটা কিন্তু ঠিক না। इश्क और जंग में सब कुछ जायज है मेरी जान। কি? হিন্দিতে একটা ডায়লগ দিলাম। কি বললি? গানটা কাছে আন, তারপর বলতেছি। এবার বল। বলছি যে প্রেম আর যুদ্ধে সবকিছুই সঠিক। বলেই আমার গালে কানে একটা ছোট্ট করে কামড় দিল। আও। এবার আদর কর, না হলে সারা শরীর কামড়ে দিব। দিচ্ছি, বল কি করতে হবে। তোর যা করতে মন চায়। ওকে। বলে ওর কপালে হালকা করে একটা চুমু এঁকে দিলাম। হয়েছে তো, এবার ছাড়। মায়ার মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখ আগুনের মতো লাল হয়ে আছে। বিষয়টা বুঝতেছি। ওই কুত্তা, তোরে আমি কি করতে বলছি আর তুই কি করলি এটা? আদর করছি। এভাবে কেউ বউকে আদর করে? দেখ, তুই আমার বউ না, তাই এর থেকে বেশি আশা করিস না। তাই তো। আমি কে তোর? আমি তো পাগল, তাই এসব করতেছি। পাগল না হলে করতাম নাকি এসব? আর তুই তো পাষাণ একটা। মায়া কাঁদো কাঁদো মুখ করে বলল, বাহ, তুই এত তাড়াতাড়ি বুঝে যাবি, আমি আগে কখনো ভাবিনি। বলে ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম। আসার সময় মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখ আবারও লাল হয়ে গেছে। তাই বেরিয়ে সোজা চলে গেলাম নাস্তার টেবিলে। নাস্তা করে এসে রুমে ঢুকতেই দেখি মায়া মুখ ফুলিয়ে বসে আছে। তাই আমিও কোনো কথা না বলে খাটে বসে মোবাইল টিপতে লাগলাম। মায়া বিছানা থেকে নেমে আমার পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর আমার মাথায় হাত বুলাতে লাগলো। কি হলো, এরকম করছিস কেন? যাওয়ার সময় কি বলে গিয়েছিলে? কোন সময়? মনে নেই? ওয়াশরুমে আমাকে কি বলে গিয়েছিলে? তুই ধীরে ধীরে বুদ্ধিমান হইতাছস, এটাই বলে গেলাম। আমি ওই কথাগুলো কেন বলছিলাম জানিস? না, কেন?
কারণ এগুলো বললে তোর একটু মায়া হবে আর তুই আমাকে সিম্প্যাথি দিবি, কিন্তু তুই তুই তো একটু দরদও দেখালি না। তো এখন কি করব আমি? তোর কিছুই করতে হবে না, যা করার আমিই করব। কেন? কি করবি তুই? এটা করব। বলে আমার চুলগুলো পিছনের দিকে টেনে ধরলো। চুলগুলো টানতেই মাথাটা উপরের দিকে, আর মায়া তার মাথাটা নিচের দিকে নামিয়ে আমার চুলগুলো আঁকড়ে ধরে আমার ঠোঁটগুলোকে কামড়ে ধরলো আর সামনে চুমু আঁকতে থাকে। আর ওর চুলগুলো ছাড়া ছিল, তাই চুলগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে। আমার মুখটা চারদিক থেকে ঘিরে রাখলো, আর এতে মায়াও তার কাজও চালিয়ে গেল। এভাবে কতক্ষণ ছিলাম তা বলতে পারবো না। হঠাৎ মায়া আমাকে ছেড়ে দিয়ে দিল। এক দৌড় সোজা চলে গেল বাহিরে। আর আমি ভাবতে লাগলাম, এতক্ষণ আমার সাথে কি হলো, কি কঠিন সময় গেল আমার। আর একটু হলে শ্বাস আটকে মারা যেতাম। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে চলে গেলাম তুষারের কাছে। কিরে, কি খবর? পিছনে বাস থাকলে না, মানুষ খুব আরামেই থাকে। ও, তাহলে তো তুই ভালোই। তা এখানে আসতে বলার কারণটা কি বল? আসলে মায়া তো আমাকে শেষ করে দিতেছে। কেন, কি করেছে মায়া? তাহলে শোনো। সবকিছু তো তোর কথা মতোই চলতেছে, তাহলে সমস্যা কোথায়? ও তো তোর বউয়ের মতো কাজ করে যাচ্ছে। আরে ওর কষ্ট হইতেছে, তাও সব কিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছে। কিছুদিন পর সহ্যের বাঁধ ভেঙে গেলে তখন দিবে আরেক মোড়। তাহলে তুই আরো কিছুদিন দেখ, আর এদিকে ওর অভ্যাস হয়ে গেলে তখন না হয় ওকে কবুল করে নিস। ওকে বলে ওর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এভাবে চলে গেল কিছুদিন। পরীক্ষা শেষ করে একটা কোম্পানিতে চাকরি করি। আর এদিকে মায়াও আমাদের ঘরের একটা মেয়ে হয়ে গেছে। সব চলাচল আমাদের মতোই, কিন্তু কেন জানি ওকে মেনে পারতেছি না। এক সকালে, কিরে, আর কত ঘুমাবি? তুই আসলি কখন? সবার সাথে আসছি। তা উঠ, সবাই তোর জন্য অপেক্ষা করতেছে। কিসের? আজকে তোর আর তানাহানা বিয়ে, তাই তো সবাই এসেছে। উঠ তাড়াতাড়ি। তোর মাথা ঠিক আছে? আমি মায়াকে বিয়ে করব? আবে উঠ, তুই করবি তোর 14 গোষ্ঠী করব। মায়াটারে ফাও আর কত খাটাবি? এবার তো মেনে নে। মায়া কই? ওর সাথে আমার কথা আছে। তুই বস, আমি ওকে পাঠাচ্ছি। আমারে ডাকছিলি? দেখ, আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি চাই না তোর একটু পাগলামির জন্য তোর লাইফটা নষ্ট হয়ে যাক। আমাকে বিয়ে করলে তোকে সারাদিন কাজ করতে হবে। আর যদি তুই এসব পাগলামি বাদ দিয়ে ভালো কোনো ছেলেকে বিয়ে করিস, তাহলে সেখানে তোর কথাই সব চলবে। দেখ, পাগলামি না করে এবার একটু বুঝতে শিখ, নাহলে সারা জীবন তোকে পস্তাতে হবে। তাই বলতেছি, যা গিয়ে বিয়েটা আটকে দিয়ে নিজের মতো করে বাঁচ। আর এই কয়েকদিনে তুই বুঝতে পেরেছিস যে মধ্যবিত্ত লাইফটা কত কষ্ট। দেখ, আমি কিসে খুশি তা কি তুই আমার থেকে বেশি বুঝিস? মায়ার চোখগুলো ছলছল করতেছে। দেখ, পাগলামি করিস না। তুই কি খুশি আমি যদি বিয়েটা ভেঙে দেই? হুম। ঠিক আছে। মায়া বলেই চলে গেল। কিছুক্ষণ পর তুষার রুমে আসলো। কিরে, তুই কি বললি মায়াকে যে ও বাইরে গিয়ে বিয়ে করবে না বলতেছে? আরে ওরে কিছুক্ষণ বুঝি বললাম, ও হয়তো বুঝতে পেরেছে। তোর কথাই ঘাবলাস রে। কোনো ঘাবলা নেই, সবই তোর মনের ভুল। আচ্ছা তুই থাক, আমি গেলাম। বলেই তুষার চলে গেল। তারপর সারাদিন এভাবেই কেটে গেল। মায়াও ও নিজের বাসায় চলে গেছে। বিকেলে তুষার কল দিয়ে দেখা করতে বলল। কিরে, ডাকলি কেন? তোর সাথে কথা আছে, চল ওই রুমটায় গিয়ে বসি। চল। বলে ওর সাথে একটা রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই ও দরজাটা লাগিয়ে দিল। আর তখনই কয়েকজন লোক মিলে আমাকে উড়াধরা মারতে লাগলো। আমি বুঝতেছিলাম না ওরা কারা বা কেনই মারতেছে আমাকে। মেরে আমাকে একদম শুয়ে দিয়েছে। শালা, ভালোভাবে এতদিন বলছি, কথা কানে নেস নাই। এখন কেমন লাগে বল? তুষার, তুই এভাবে আমাকে মারতে পারলি? কালকে মায়েদের বাসায় যদি বিয়ের প্রস্তাব না পাঠাবি, না হলে একেবারে জানে মেরে ফেলবো। যদি নিজের ভালো চাস তাহলে এখনই ফোন করে মায়াকে বিয়ের কথা বল। মেয়েটা না খেয়ে সারাদিন কাঁদতেছে, তাই এখন যেই মারগুলো দিলাম সেগুলো তার প্রতিশোধ। এবার ফোন বের কর আর ফোন দে মায়াকে। দিতেছি। বলেই পকেট থেকে ফোন বের করে ফোন দিলাম মায়াকে। কি হলো, আবার ফোন দিলি কেন? বিয়ে করবি আমাকে? কি? বিয়ে করবি আমাকে? কিন্তু তুই তো সকালে না করে দিলি আমাকে। ওইসব কথা বাদ, এখন বল বিয়ে করবি কিনা। তুই যখন বলবি তখনই হবে বিয়ে। বল, কখন বিয়ে করবি আমাকে? পরশু। সারাদিন খেয়েছিস কিছু?
তুই খেয়েছিস? এখন কয়েকটা খা, না হলে আমাকে আরও খেতে হবে। কি খেতে হবে তোকে আরো? তুই জেনে কি করবি? তুই খাওয়া দাওয়া করে বিয়ের জন্য রেডি হ। আচ্ছা। বলেই ফোনটা কেটে দিল। নে, হয়েছে এবার? তবে আরও একটা কথা। কি কথা? বিয়ের ঠিক 3 মাসের মাথায় যদি সুখবর না আসে আমার কানে, তাহলে আবার তোকে এমন আপ্যায়ন করা হবে, বুঝলি? মানে মায়াকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, বুঝছিস? তাহলে এবার চল ডাক্তারের কাছে, মারগুলো হজম করাতে হবে। তারপর কয়েকজন ধরে নিয়ে ডাক্তারের হালকা চিকিৎসা করিয়ে বাসায় দিয়ে আসলো। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। সবাই অনেক খুশি, শুধু আমি বাদে। না জানি ভবিষ্যৎ কি হয় আমার জীবনে। চিন্তা শুধু একটাই, মায়া আবার বিরক্ত না হয়ে যায় এই মধ্যবিত্ত লাইফটাতে। কি যেন হয় আমার জীবন, উপরালাই জানে। আসলে মায়াকে আমিও ভালোবাসি, তবে হারানোর ভয়ে কোনো কিছু স্বাভাবিকভাবে ভাবতে পারি না। মধ্যরাত্রে এসব ভাবতেছিলাম ছাদে দাঁড়িয়ে, তখনই পিছন থেকে আব্বু ডাক দিল। কি হলো? এত রাতে বাইরে কি করো? ওমা ঘরে একা একা, যাও ঘরে যাও। বলেই নিচে চলে আসলাম। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। পিছনে ফিরতেই মায়া আমাকে নিজের সব শক্তি দিয়ে জড়িয়ে ধরলো। ভালোবাসি হুসাইন, তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমিও বাসি, তবে কোনোদিন ছেড়ে যাবি না তো? ছেড়ে যাব, তবে জীবন থাকতে না, মরার পর যাব। তারপর মায়াকে কোলে করে বিছানায় নামিয়ে দিলাম আর ওর দিকে তাকিয়ে রইলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? এমনি। আদর করবি না আমাকে? তাহলে তাকিয়ে না থেকে এখানে আয়। বলেই মায়া আমাকে একটানে শুইয়ে দিল। তারপর যা হলো আমি বলতে পারবো না, কারণ আমি এখনো সিঙ্গেল। তাই কিভাবে আদর করতে হয় আমি জানি না। যারা বিয়ে করেছেন বুঝে নিয়েন। তাদের সাথে 1 ঘন্টা পরে মায়া আমার উপরে শুয়ে আছে, আর আমি মায়ার মাথায় হাত বুলিয়ে দিতেছি। একটা কথা বলবো হুসাইন? বলো। তুই তো বিয়ে করবি না বলে সকালে না করে দিয়েছিলি, তা বিকেলে আবার রাজি হলি, কারণটা কি বলতো? ওই কথাটাই আর বলিস না। ওই বিকেলে তুষার আমাকে ফোন দিয়ে ডাকে। তারপর সব বললাম মায়াকে। কি? ও আমার জামাইরে মারছে? রাখ, ওর এখনই খবর নিতেছি। বলেই মায়া তুষারকে ফোন দিল। ওই, তুই হুসেনরে মারলি কেন? সোজা কথায় কাজ হয়েছিল না, তাই আঙুলটা একটু বাঁকা করছিলাম আর কি। আর তোকে না ওয়াদা দিছিলাম যে কোনোভাবেই হোক না কেন হুসাইনকে তোর করে দিব। যা করার করছো, এখন থেকে আর কোনো কিছুই করবি না। এখন থেকে ও শুধু আমার, যা করার আমিই করবো ওকে, বুঝছ? গুড নাইট অ্যান্ড হ্যাপি ম্যারিড লাইফ। বলেই ফোনটা কেটে দিল। গুড নাইট। তারপর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল মায়া। আমিও আস্তে আস্তে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে।